সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় থেকে। তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। আমরা কি জানি, নদীর তিনটে প্রবাহ, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ। তো সঞ্চয় কাজটা কোন প্রবাহে করে থাকে? মধ্য গতি এবং নিম্ন গতিতে সঞ্চয় কাজ করে থাকে, উচ্চ গতিতে বহন হয়ে থাকে। সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই দেখো, নদী পার্বত্য প্রবাহ শেষ করে যখন সমভূমিতে ঢুকছে, প্রথমেই যে ভূমিরূপটা সৃষ্টি করছে সেটা হলো পলল শঙ্কু। দেখতে হয় ত্রিভুজ আকৃতি বা শঙ্কুর মতো। কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো, দেখো এখানে আমি ছবিটার মাধ্যমে বুঝিয়েছি। এটা কিন্তু পাহাড়ি অঞ্চল, তাই তো? অর্থাৎ এই যে পার্বত্য প্রবাহ থেকে সমভূমিতে ঢুকলো, পার্বত্য প্রবাহ শেষ হলো এখানে, তারপর নদী সমভূমিতে ঢুকলো। সমভূমিতে ঢুকে জায়গাটা যখন চওড়া হয়ে যাচ্ছে, সমভূমি এলাকাটা যখন পাচ্ছে, তখন নদী কি করছে, যে তার গতি ছিল সেটা কমে গেল এবং এখানে সঞ্চয় করতে শুরু করলো। অল্প কিছু, যেহেতু সবে মাত্র উচ্চগতি শেষ, মধ্যগতিতে সে ঢুকেছে, খুব বেশি সঞ্চয় করতে পারেনি, তাই এখানে অল্প কিছু সঞ্চয় করেছে এবং এই ত্রিভুজ আকৃতির এক ধরনের কোণ গঠন করেছে। দেখো আকৃতিটা ত্রিভুজের মতো বা শঙ্কু আকৃতির একটা সমভূমি গঠন করেছে। একেই বলা হচ্ছে পলল শঙ্কু। কি বললাম? নদী যখন উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহে সমভূমি এলাকায় প্রবেশ করে, তখন নদীর গতি কমে গেলে নদী তার বহন করে আনা নুড়ি কাকর বালি যেখানে সঞ্চয় করে, সেখানে ত্রিভুজ আকৃতির বা শঙ্কু আকৃতির যখন কোনো ভূমিরূপ গঠন করে, তখন তাকে বলা হয় পলল শঙ্কু। নেক্সট পয়েন্ট কি আছে দেখি। নেক্সট পয়েন্টটা দেখো, পলল বেজনী। পলল শঙ্কুরই একটা বিকৃত আকৃতি বা আরেক ধরনের আকৃতি হলো পলল বেজনী। পলল বেজনীটা কি জিনিস দেখো, নদী যখন সঞ্চয় করছে সমভূমি এলাকায়, তখন যদি বাংলার যে হাত পাখাগুলো ব্যবহার করা হয়, সেই হাত পাখা আকৃতির যখন কোনো ভূমিরূপ গঠন করছে, তখন তাকে বলা হচ্ছে পলল বেজনী। এতে কি হচ্ছে, এই পলল বেজনীতে কি হচ্ছে, সঞ্চয়ের পরিমাণটা একটু বেশি থাকছে। এখানে কিন্তু নদী হাত পাখা আকৃতির এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করছে। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, সঞ্চয়ের ফলে গঠিত তৃতীয় নাম্বার ভূমিরূপ হলো মিয়েন্ডার বা নদী বাঁক। কি হচ্ছে দেখো, সমভূমি এলাকায় নদীর গতি থাকে খুব কম, স্রোতটা খুব কম থাকে, তখন নদী এই যে যখন প্রবাহিত হচ্ছে নদী, দেখো নদীর প্রবাহ পথে যদি কোনো বাধা আসে, এই যে যেমন এই বাধাটা এসছে দেখো, এই বাধার উপর দিয়ে নদী কিন্তু পেরোতে পারেনি, কেন? স্রোতটা কম। তখন এই বাধাকে কাটানোর জন্য নদী কি করছে, পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। তখন কি হচ্ছে, নদীর যে বাঁক সৃষ্টি হচ্ছে, একেই বলছে নদী বাঁক। এই ভূমিরূপটাকে বলা হয় নদী বাঁক বা মিয়েন্ডার। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, নেক্সট 4 নাম্বার পয়েন্ট হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটা কিন্তু মধ্য ও নিম্ন গতির একটা ভূমিরূপ। এই যে নদী বাঁক, যেটা তোমরা একটু আগে দেখলে মিয়েন্ডার, এটার ফলেই কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হচ্ছে। এই পর্যায়ে কি হচ্ছে দেখো, এই যে নদীটা কিন্তু বয়ে আসছে, ঠিক আছে, বয়ে এলো, এই যে এখানে বাধা পেলো, যে যে স্থানে বাধা পেলো, নদী কিন্তু তাকে ওভারটেক করে, অর্থাৎ বাধা কাটিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেও ঠিক একই জিনিসটাই দেখানো হয়েছে। এই বাধা অতিক্রম করে নদী যখন এগিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই নদী বাঁকগুলো যখন অনেকটা চওড়া হয়ে যায় বা নদী বাঁকের আকৃতিটা যখন অনেক বেশি গভীর এবং চওড়া হয়ে যায়, তখন নদী কি করে, যে মূল নদীটা ছিল সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ধরো এরকম ভাবে প্রবাহিত হচ্ছিল, নদী বাঁকটা আর একটু বেড়ে গেল,
এক সময় কি হবে, এই নদী বাঁকটা এইভাবে যেতে যেতে অবশেষে এই যে মূল নদী দুটো ছিল, অর্থাৎ এইভাবে তো প্রবাহিত হচ্ছিল, এই যে মূল নদীটা ছিল সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। মূল নদীটা আবার এইভাবে চলে যাবে এবং কিছুটা জায়গা এইভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই স্থানে কিন্তু জল জমা থাকবে, অর্থাৎ এই স্থানে কিন্তু জল জমা থাকবে। এইখানে যে হ্রদের সৃষ্টি হবে এটাকেই বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। যেহেতু ঘোড়ার খুরের মতো দেখতে হয় অনেকটা, তাই এর নাম হয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ছবিটার মাধ্যমে বোঝানো হয়েছে, দেখো প্রথমে নদী বাঁকটা সৃষ্টি হলো এবং নদী বাঁক সৃষ্টি হতে হতে মূল নদী থেকে এখানে দেখো মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ মূল নদীটা এখানে থেকে গেল আর এখানে কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হলো। তাহলে এই ভূমিরূপটাকে আমরা বলতে পারি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, নেক্সট আছে প্লাবন ভূমি। প্লাবন ভূমি কোনটাকে বলছে দেখো, নদীর যখন স্রোত কম থাকে বা নদীর নিম্ন এবং মধ্য গতিতে যে পদার্থগুলো বয়ে নিয়ে আসে সেগুলো কিন্তু নদী তার পার্শ্ববর্তী অঞ্চল, অর্থাৎ এই স্থান এই স্থান এই স্থান এগুলোতে কিন্তু জমা করতে করতে যায়। এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু নদী ওই পলি বালি জমা করতে করতে যায়। পলিবালি সমৃদ্ধ যে সমভূমি সৃষ্টি হয় নদীর দুপাশে তাকেই বলা হয়ে থাকে প্লাবন ভূমি। প্লাবনের ফলে অর্থাৎ নদীতে হঠাৎ করে জল বৃদ্ধি পেয়ে গেলে তখন কি হচ্ছে, নদীর দুপাশ কিন্তু ছাপিয়ে নদীর জল উঠে যায় এবং সেই স্থানে কিন্তু পলিবালি সঞ্চয় করে একটা সমভূমি তৈরি করে, একেই বলা হচ্ছে প্লাবন ভূমি। নেক্সট পয়েন্ট কি আছে দেখো, নেক্সট রয়েছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কাকে বলছে, ওই যে নদী পলিবালি সঞ্চয় করলো, এই পলিবালি কিন্তু বছরের পর বছর সঞ্চিত হতে হতে উঁচু হয়ে গেল। এই যে প্রথমে ধরো এখানে সঞ্চয় করেছিল, নেক্সট এখানে সঞ্চয় করলো, তারপর আবার এখানে সঞ্চয় করলো, এইভাবে দেখো মূল নদীটার ঠিক দুপাশে, এই যে মূল নদীর ঠিক দুপাশে কিন্তু একটা উঁচু অংশ সৃষ্টি হয়েছে, অর্থাৎ পলি জমতে জমতে কিন্তু একটা উঁচু দুই পাশ উঁচু অংশ হয়েছে, যেটাকে কিন্তু বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। বাঁধের সৃষ্টি হয়েছে, পলি সঞ্চয় হতে হতে একটা বাঁধ সৃষ্টি করেছে, যেটাকে স্বাভাবিক বাঁধ বলা হয়ে থাকে। তাহলে বোঝা গেল কিভাবে স্বাভাবিক বাঁধ তৈরি হলো। তাহলে নদীর সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ পেলাম আমরা, পলল শঙ্কু, পলল বেজনী, নদী বাঁক বা মিয়েন্ডার, তারপর পেলাম আমরা স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তাহলে আমরা ছটা পয়েন্ট পেলাম, অর্থাৎ ছটা ভূমিরূপ পেলাম। এই ছটা ভূমিরূপ তোমরা খুব ভালো করে ছবি এঁকে এঁকে লিখবে, ঠিক আছে? তো আজকের এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই রকম অধ্যায়, অর্থাৎ এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো। থ্যাংক ইউ। Edwins, learn, grow, succeed.